স্বাগত ডিবিসি নিউজের শুক্রবার এবং শনিবারের আয়োজন প্রযত্নে বাংলাদেশ। এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি রিদওয়ানা বিনতে জলিল। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে আজ ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার প্রধান হিসেবে সাধারণ অধিবেশনে এটি তার দ্বিতীয় এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলে এটি এই ফোরামে বর্তমান সরকার প্রধান হিসেবে শেষ ভাষণ হবে। তাই বাংলাদেশকে কিভাবে উপস্থাপন করা হচ্ছে তা নিয়ে আগ্রহ বিভিন্ন মহলের। বাংলাদেশে নির্বাচন বানচালের জন্য একটি মহল অপতথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া সুন্দর নির্বাচন আয়োজনে আন্তর্জাতিক মহলের সহায়তা চেয়েছেন তিনি। এছাড়া ডক্টর ইউনূসের জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণে গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু, আরও গুরুত্ব পাবে বিশ্বব্যাপী যুদ্ধ সংঘাত পরিহার, জলবায়ু ইস্যু এবং তার 3-0 তত্ত্ব। এ নিয়েই আজকের বিষয় জাতিসংঘ অধিবেশন, বাংলাদেশের অর্জন কি হতে পারে। আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে আছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমেনা মহসিন। আপনাদের দুইজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ডক্টর আমেনা মহসিন, আপনার কাছে আমি প্রথমেই জানতে চাইব, জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশ নানা ধরনের একটি ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যেই আবার জাতিসংঘের মঞ্চে আমাদের প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন। কি গ্রহণযোগ্যতা তার থাকতে পারে বা প্রধান উপদেষ্টার বক্তব্যটা কতটা গুরুত্ব পেতে পারে? ধন্যবাদ আপনাকে। দেখেন, উনি তো এখনো বক্তব্য দেবেন। হ্যাঁ, সো যেটা আপনার প্রশ্নটা ছিল যে কতটুকু গ্রহণযোগ্যতাটা পাবে, দেখেন উনি একজন সরকার প্রধান হিসেবেই উনি ওখানে গেছেন এবং সেই অবস্থান থেকে উনি কথা বলবেন। সো এবং উনি এমনও না যে উনি একজন অপরিচিত ব্যক্তি, উনি একজন নোবেল লয়ার হিসেবে সবার কাছে সমাদৃত। হ্যাঁ, সেই জায়গাটাও আমাদের, ওনার ওই অবস্থানটাও আমাদেরকে দেখতে হবে। এবং আপনি একটু আগে বক্তব্যে বলছিলেন যে ইস্যুসগুলো উনি সামনে তুলে আনছেন, সেগুলো একটা তো হলো যে ধরেন জুলাই অভ্যুত্থানের পর থেকে নানান ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে নির্বাচন নিয়ে, সেই জিনিসটা। এবং উনি এর আগেও আমরা দেখেছি নিউ ইয়র্কেই উনি বিভিন্ন আলোচনায় বলেছেন যে নির্বাচনটা হবে। এখন সেটা যে শুধু আন্তর্জাতিক মহলের উনি সহায়তা চাইতেই পারেন, কিন্তু তার সাথে বেশি বোধহয় নির্ভর করবে যারা আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তারা কতটুকু সহায়তা করবে এবং তাদের মধ্যে সহযোগিতাটা কতটুকু হবে, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। সেই জায়গাটাও মাথায় আমাদেরকে রাখতে হবে। সো আমার মনে হয় কি এখানে যে রাজনৈতিক দলগুলোর সদস্যরা সাথে গেছে এবং যে রাজনৈতিক দলগুলো এখানে বসে ওনার কথাগুলো শুনছে, এটাও তাদের মাথায় রাখা উচিত যে বাংলাদেশের ইমেজের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে এই মুহূর্তে বা যেহেতু একটা আনস্টেবল ঠিক আমি বলবো না, মানে একটা ট্রানজিশনে, আপনি বললেন ট্রানজিশন, এবং আমরা সবাই জানি একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে। সেইখানে বাংলাদেশে ইমেজটা এবং স্থিতিশীলতাটাকে ধরে রাখার জন্য আমাদের প্রয়োজন সবারই একটা রেসপন্সিবল আচরণ, এবং সেটা সাধারণ জনগণের যেরকম দরকার, যা যুব সমাজ তাদের যেরকম দরকার, রাজনৈতিক দলগুলোরও সেই ধরনের দরকার, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সো সেটা একটা বড় ব্যাপার। আর একটা তিনি কিন্তু অনেক বড় একটি বড় রাজনৈতিক দলের প্রতিনিধি সহ অনেক বড়, সে কারণেই কথাটা বলছি যে সেটা নিয়ে যাওয়ার হয়তো একটা উদ্দেশ্য এটাও থাকতে পারে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যে এখানে একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আছে, সেটাও একটা ব্যাপার আছে, ইস্যুসগুলো আছে, সেগুলো একটা ইস্যুস আছে। আপনি তাছাড়া যেটা বললেন রোহিঙ্গাদের ইস্যুটা, সেটা বাংলাদেশের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে এই প্রশ্নটা করেন যে এটা তো অন্তর্বর্তীকালীন সরকার, তারা মানে রোহিঙ্গা ইস্যুটার কথা বলছে, কিন্তু দেখেন যে কোনো সরকারি যখন ক্ষমতায় থাকে, সরকার কিন্তু একটা ইনস্টিটিউশন, তার একটা যেটাকে আমরা বলি একটা চলমান প্রক্রিয়া থাকে। সো রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের যে স্ট্যান্ড, এবং আমরা সবসময় আমরা এটা বলেও এসেছি যে এটাকে ভীষণভাবে গুরুত্ব সহকারে আমাদেরকে নিতে হবে। পার্টিকুলারলি থাকুক না কেন, তাদের একটি কাজ বা গুরুত্ব বহন করে তাদের যে কোনো স্টেপে।
যে কোনো স্টেপে, এবং রোহিঙ্গাদের ব্যাপারে উনি একটা টেকসই সমাধানের কথা বলছেন, এবং পার্টিকুলারলি এই সময়টা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে কারণ আমরা দেখছি আবার নতুন করে রোহিঙ্গারা ঢুকছে এবং ভারতও এখানে পুশিন করছে। সো এই সমস্ত ফ্যাক্টরসগুলো তো মানে আমাদের জন্য এটার আরও মানে ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। এবং মিয়ানমারের ভেতরে যে অভ্যন্তরীণ অবস্থা এবং ক্যাম্পগুলোরও যে অবস্থা, সব কিছু মিলিয়ে আমার মনে হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আরও একটা জিনিস সেটা হলো এই সময় মধ্যপ্রাচ্যে যে সিচুয়েশনটা, সেখানে আমরা দেখতে পারছি যে নিউ ইয়র্ক ডিক্লারেশন এসেছে, ট্রাম্প একটা 21 দফা দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উনি দিয়েছেন, এবং বিভিন্নভাবে অ্যালায়েন্সগুলো আমরা দেখছি একটা মানে একটা কতগুলো জায়গায় পরিবর্তন, এবং প্যালেস্টিনের প্রতি তো আমাদের বাংলাদেশের সবসময় সমর্থন ছিল, এবং বাংলাদেশ সবসময় এটাকে জেনোসাইড বলেই বলেছে এবং এটার তীব্র প্রতিবাদ জানিয়েছে। আমরা এবার দেখলাম যে জাতিসংঘ এটাকে জেনোসাইড বলেছে। তো সেখানে একটা গুরুত্বপূর্ণ আমার মনে হয় ভূমিকা অবশ্যই থাকবে। এবং যদি আমি বলি এই বিষয়ে আবারও আসবো, আমি এই মুহূর্তে জনাব এম হুমায়ুন কবির আপনার কাছে এই বিষয়টি নিয়ে আমি প্রশ্ন করছি যে আমেরিকা কিন্তু পাকিস্তান এবং আরব আমিরাত তাদের সাথে একটি চুক্তি হয়েছে নিরাপত্তার বিষয়ে বা সব কিছু বিষয়ে। বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক খারাপ ছিল এবং ভারতের সাথে এখন অন্তর্বর্তী সরকার যখন আছে কিছুটা খারাপ হয়েছে। সেটা জাতিসংঘের যেই অধিবেশনে তিনি গিয়েছেন সাধারণ পরিষদে, সেখানেও তার আগে যেই বৈঠকগুলো হয়েছে সেখানেও কিন্তু আমাদের উপদেষ্টা বলেছিলেন যে ভারতের সাথে সম্পর্কটা আসলে ভালো না। সেই ক্ষেত্রে আসলে কোথায় গ্যাপটা, কোথায় আমাদের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কি ডক্টর ইউনূসের যেই সরকার তিনি কি সেটি ঠিকঠাকভাবে চালাতে পারছেন, নাকি আন্তর্জাতিক অঙ্গনে এই যে সাধারণ পরিষদের অধিবেশন সেখানে কোনো প্রভাব পড়তে পারে তার বক্তব্যে বা তার ইনিশিয়েটিভ নিয়ে? ধন্যবাদ আপনাকে। আপনি যেটা প্রশ্ন করলেন তার আগে একটু বলে রাখি, এবারের এই সাধারণ পরিষদের অধিবেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এবার 80 বছর পূর্ণ হলো আমরা এই জাতিসংঘের প্রতিষ্ঠার। তো কাজেই এই 80 বছরে জাতিসংঘ কি করতে পারলো কি পারলো না তার একটা মূল্যায়ন কিন্তু সবাই করবে, আমরাও করব, যদিও আমরা স্বভাবতই একটু ইতিবাচক দিকই করি। এখন আপনি যে প্রসঙ্গটা তুলছেন, এখানে প্রফেসর ইউনূস কিন্তু এমন একজন ব্যক্তিত্ব যে তিনি শুধু বাংলাদেশের প্রধান উপদেষ্টা নন, তার একটা বিশ্ব পরিচিত আছে, বিশ্ব গ্রহণযোগ্যতাও আছে, এবং সেই প্রেক্ষাপট থেকেই তিনি বাংলাদেশের এখনকার বাস্তবতাটা হচ্ছে গত জুলাই আন্দোলনের ফসল। কিন্তু আমরা যেটা দেখছি ভূরাজনৈতিক ক্ষেত্রে এখানে ভারত কিন্তু এই বিষয়টাকে স্বাভাবিকভাবে নেয়নি, এবং না নেয়ার ফলেই আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশের সাথে তাদের সম্পর্কটা টানাপোড়েনের মধ্যে পড়ে আছে। বাণিজ্য প্রতিবন্ধকতা যদি বলেন, সাম্প্রতিককালে পুশিন যেটাকে আমরা বলি, গত মে মাস থেকে প্রায় 1700 লোককে ঢোকানো হয়েছে, তার মধ্যে ভারতীয় নাগরিকও আছে, রোহিঙ্গারাও আছে, যারা মিয়ানমারের নাগরিক তাদেরকেও বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারত, এবং সীমান্তে হত্যাকাণ্ডের মতো বিষয়গুলো তো আছে। তো কাজেই তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করেছেন যে ভারতের সাথে আমাদের এখনকার সম্পর্ক, কারণ একটা জিনিস মনে রাখবেন, আমাদের যারা উন্নয়ন সহযোগী তারা কিন্তু ভারতের সাথেও কাজ করে। তো কাজেই তাদের কাছে এটা একটা প্রশ্ন থাকে যে বাংলাদেশ ভারতের মধ্যে এখন সম্পর্কটা, সেই বিষয়টা আমি বলছিলাম যে যেহেতু ভারতের কাছে তিনি বলেছেন, ভারতের বিষয়ে বলেছেন যে গত বছর গণবিপ্লব ভারত ভালোভাবে নেয়নি, তাই সম্পর্ক খারাপ। তো এটা আন্তর্জাতিক মহলে এটার ভাবমূর্তি, আমাদের দেশের ভাবমূর্তি কি কোনোভাবে বা এটার প্রভাব পড়তে পারে কিনা, বা নির্বাচনের ক্ষেত্রে প্রভাব পড়তে পারে? না, আমি বলবো যে এটা উনি ক্লারিফাই করেছেন, অর্থাৎ আন্তর্জাতিকভাবে এই বিষয়টা আলোচিত হয় বা হচ্ছে। তো সেই প্রেক্ষাপট থেকে তিনি নিউ ইয়র্ক টাইমসে কিন্তু একটা ইন্টারভিউতে কথাটা বলেছেন। সো নিউ ইয়র্ক টাইমসে কথা বলা মানে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, তার কারণ এখন নিউ ইয়র্ক টাইমসের একটা সাংঘাতিক রকম গ্রহণযোগ্যতা আছে।
কাজে উনি যে কথাটা বলেছেন এর মধ্য দিয়ে উনি পরিষ্কার করেছেন যে ভারতের সাথে সম্পর্কটা আমরা খারাপ করছি না, কারণ ভারতের দিক থেকে একটা প্রচারণা আছে যে বাংলাদেশ মৌলবাদী হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি, এবং তালেবান বলেও আখ্যা দিয়েছেন উনি নিজেই বলেছেন যে ওনাকে তালেবান বলা হচ্ছে, এবং সেগুলো তো আমরা দেখেছি। একটা মিসইনফরমেশন ডিসইনফরমেশন ক্যাম্পেইন চলছে গত জুলাই থেকে বা অগাস্ট থেকেই। তো কাজে সেটা তিনি ক্লারিফাই করেছেন। আমার ধারণা এতে করে যাদের মধ্যেই কিছু দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে তাদের কাছে অন্তত বিষয়টা পরিষ্কার হবে যে বাংলাদেশের সরকারের অবস্থান কী এবং এই বিষয়টা কেন ঘটছে। তো সেই দিক থেকে আমাদের জন্যে আমাদের রেপুটেশন বা ভাবমূর্তিটাকে স্বচ্ছ করার ক্ষেত্রে এই জায়গাটা একটুখানি অবদান রাখছে বলে বা রাখবে বলে আমার ধারণা। ভারত এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি, যদিও সেই ক্ষেত্রে প্রতিক্রিয়া তো খারাপও হতে পারে অলরেডি। সেটা আমরা ভারতের দিক থেকে প্রত্যাশিতই, কারণ ভারত ধরেন তারা মুখে কিন্তু বলছে তারা যে আমরা তো কাজ করছি, সম্পর্ক স্বাভাবিক চাই, কিন্তু কাজের দিক থেকে কিন্তু আমরা সেটা দেখছি না। যেমনটা বলছিলাম যে আপনি লোককে ঠেলে পাঠানো, সেটা ভারতীয় নাগরিকদের পাঠাচ্ছে। গতকালই বিবিসি আমি ছিলাম, একজন ভদ্রমহিলা পুশিন করা হয়েছে, তার সব আত্মীয় স্বজন ওখানে আছে, সে এসে বাংলাদেশে ইজ লস্ট। একজন পথ থেকে নিয়ে বাংলাদেশের একটা পরিবার, তার সাথে আরো অনেকজনকে এখানে একসাথেই করা হয়েছে। তো কাজে এই ধরনের ঘটনাবলী শুধু মানবিকভাবে গর্হিত কাজ নয়। বাংলাদেশ ভারত তো আমরা প্রতিবেশী দেশ, আমরা এমন কোনো কাজ করা ঠিক হবে না যে কাজটা আমাদের মধ্যে যে সম্পর্কের আইনি কাঠামো বলেন বা সম্পর্কের কাঠামো বলেন তার বিরুদ্ধে যায়। কারণ এই ভদ্রমহিলা বা এরকম আরও 1700 লোককে ফেরত পাঠানো হয়েছে, তার মধ্যে বহু নাগরিক ভারতের নাগরিক আছে যারা বাংলাদেশে আবার যখন চাপ দিয়েছে ভারত আবার সেগুলিকে গ্রহণ করেছে। তার অর্থটা হচ্ছে যে এখানে আসলে একটা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে কিছু লোককে বাংলাদেশে পাঠিয়ে বাংলাদেশের উপর একটা চাপ তৈরির চেষ্টা করা হচ্ছে। এটা আমি মনে করি যে প্রতিবেশী দেশ হিসাবে খুব ভালো একটা উদ্যোগ নয়, কারণ আমাদের উভয়েরই, বাংলাদেশ বলেন ভারতের বলেন, একটা পারস্পরিক উপযোগিতা আছে, আমরা যাকে ইন্টারডিপেন্ডেন্স বলি, পারস্পরিকতা আছে। কাজে সেই ক্ষেত্রে ঠিক আছে আপনার অনেক কাজ আমি পছন্দ করছি না, কিন্তু আপনার কোনো কাজে ক্ষতি হোক এই কাজটা বোধহয় আমরা কেউই চাওয়া উচিত না। তো কাজে ভারতের দিক থেকে এই ঘটনাগুলি ঘটার কারণেই আমার ধারণা প্রফেসর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় নিউ ইয়র্কের মতো জায়গায় গিয়ে এরকম প্রকাশ্যে কথাটা বলেছেন, এবং নিউ ইয়র্ক টাইমসে একটা ইন্টারভিউ দেওয়া মানে সারা পৃথিবীর কাছে তিনি বলছেন যে এটা বাস্তবতা, আমরা এই জায়গায় আছি, আপনারা দেখুন। তো এটা একটা ক্লারিফিকেশন পয়েন্ট অফ ভিউ থেকে আমি মনে করি ইট ওয়াজ ইউজফুল। এই যখন বাস্তবতা, তখন তিনি কিন্তু বলছেন যে ফেব্রুয়ারি মাসে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা যাচ্ছে, করছে সরকার। এটা কি আসলে শুধুই বক্তব্য নাকি বার্তা? আমরা মহসিন আপনার কাছে জানতে চাই। দেখুন, এই বাস্তবতা যেটা আপনি বললেন যে ভারত আর বাংলাদেশের যে সম্পর্ক, সেটা তো টানাপোড়েন চলছে, এবং অ্যাম্বাসেডর হুমায়ুন কবির এটা ব্যাখ্যাও করলেন যে ক্ল্যারিফিকেশনটা উনি দিয়েছেন, এবং এটা তো কোনো লুকানো ব্যাপার না। মানে এটা ভারত খুব প্রকাশ্যে এই মন্তব্যগুলো করছে। মানে সরকারি লেভেল থেকে হয়তো সেভাবে আসেনি, কিন্তু তাদের রাজনৈতিক কমেন্টেটরসরা যে কথাগুলো বলছে, উইথ দ্য এক্সেপশনস অফ আ ফিউ, আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের মন্তব্যগুলো আসছে। আপনি একটু আগে বলছিলেন যে কি ওনার বক্তব্যের প্রতিক্রিয়া আসেনি, সরকারের পক্ষ থেকে হয়তো আসেনি না, ভারতের সরকারের পক্ষ থেকে হয়তো আসেনি, কিন্তু আপনি যদি ওনাদের সোশ্যাল মিডিয়াগুলো ফলো করেন এবং ইউটিউবগুলো ফলো করেন, সেখানে কিন্তু প্রতিক্রিয়া ভারত দিয়েছে, সেগুলো অলরেডি আমরা দেখতে পেরেছি। সো কিন্তু যে কথাটা হলো, আপনি নির্বাচনের উপরে এটা প্রভাব পড়বে কি না, নির্বাচনের উপরে মানে এটা তো বাংলাদেশের ভিতরে ব্যাপার। সেই জন্য আমি প্রথম দিকে যে কথাটা বলছিলাম যে এই সময়টায় এই মুহূর্তে ভীষণভাবে দরকার আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে, সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যের ব্যাপার আছে। যারা এখানে বাংলাদেশের মধ্যে থেকে তারা যখন নির্বাচনটা করছে, যারা তাদের একটা ঐক্যের ব্যাপার আছে, এবং কোনো ধরনের যেন রং মেসেজ বা বার্তা বাইরে না যায় সেদিকেও আমাদেরকে সক্রিয় থাকতে হবে, সেই জায়গাটাও আমাদেরকে এখানে খেয়াল করতে হবে। এবং দেখেন, আপনি যখন প্রশ্নটা করছেন, আমি জানি না ঠিক আপনি কোন জায়গাটাতে ইঙ্গিতটা করছেন, বাট কতগুলো জায়গায় আমরা দেখছি কিছু কিছু ভারতীয় পলিসি মানে যারা
অতীতে ধরেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে ছিলেন এবং ভারতে বাংলাদেশেও তারা ভারতের হাই কমিশনার হিসেবেই সার্ভ করেছেন। এ ধরনের মন্তব্যও আমরা শুনেছি। তারা বিভিন্ন প্যানেলে বলেছেন যে এখানে কী ধরনের পরিবর্তন হচ্ছে সেটা আমাদের জন্য একটা কনসার্নের ব্যাপার এবং এটা অভ্যন্তরীণ ব্যাপার, আরেকটা রাষ্ট্রের থাকে না। এ ধরনের মন্তব্য এসেছে, আই এম শিওর আপনিও এটা শুনেছেন। কিন্তু এই ধরনের মন্তব্য কিন্তু আমার কাছে মনে হয়েছে যে খুব আনডিপ্লোম্যাটিক একটা মন্তব্য, আমার ব্যক্তিগত মতামত। আই ডোন্ট নো উনি এটা হয়তো ভালো ব্যাখ্যা করতে পারবেন, কারণ একটা দেশের রাজনৈতিক পট যখন পরিবর্তন হয় তখন সেটা ভারতেরও রাজনৈতিক পটগুলো পরিবর্তন হয়েছে, সেগুলো কিন্তু আমরা মেনে নিয়েছি। এখন সেইটাকে তো ভারতকে মেনেই নিতে হবে যে সব সময় যে তারা যাকে চাবে তারাই যে ক্ষমতায় থাকবে এমন তো কোনো কথা নেই। কথা নেই, এটাই আসে, তাই না? ক্ষমতার তো পালা বদল হয়। বাট হ্যাভিং সেড দ্যাট, আমার এটাও মনে হয় যে যারাই ক্ষমতায় আসুক না কেন বাংলাদেশে ভবিষ্যতে, তাদেরও কিন্তু ভারতে যে নিরাপত্তার ইস্যুসগুলো আছে সেই সমস্ত ব্যাপারে একটু সেন্সিটিভ, অবশ্যই সেন্সিটিভিটিটা খেয়াল রাখতে হবে। কারণ ভারত তো আমাদের নেইবার এবং ভারতকে তো আমরা উপেক্ষা করে চলতে পারবে না, সবচেয়ে কাছের। এবং যেটা অ্যাম্বাসেডর হুমায়ুন কবির একটু আগেই বলছিলেন, তাদের সাথে আমরা অনেকভাবে জড়িত, দেখেন একটা সব দিক থেকে আমরা তাদের সাথে যুক্ত, কালচারালি আমাদের যোগাযোগ যুক্ত আছি। ধরেন আমাদের এখান থেকে অনেকেই মেডিকেল কারণে ওখানে যেত, একটা যেটা বলে ধরেন ট্র্যাক টু লেভেল বা সাধারণ মানুষদের একটা সম্পৃক্ততা আছে। তারপরে ধরেন অর্থনৈতিকভাবে আমাদের তো ট্রেড চলছে তাদের মধ্যে। তো এখন হলো কি রাজনৈতিকভাবে অনেকে অনেক বক্তব্য দিয়ে থাকে, কিন্তু আমরা আশা করব যে এই সময়টাতে এই মানে রেটরিক হিসাবে এই যে একটা যে কোনো রাষ্ট্রের কথা আমি বলছি যে আপনি বা একটা কমিউনাল কার্ড যেন আপনি ব্যবহার না করেন, সেদিকটাতে আমরা আশা করব। কিন্তু দেখেন আপনি বললেন যে প্রফেসর ইউনূস আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চাইবেন এই নির্বাচন যেন ঠিকভাবে হয়। তো সেইটা সেই সহায়তাটা কখন একটা রেজিম চায় যখন তার কনফিডেন্স লেভেলটা থাকে, তাই না? কিন্তু নির্বাচন বানচালের বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি, সেটা উনি করতে না, সেটা তো ধরেন আমাদের দেশের থেকেও আমরা অনেক ধরনের শঙ্কা প্রকাশ করছি না, এবং আমরা দেখছি বিভিন্ন ধরনের কার্যকলাপও আমরা লক্ষ্য করছি। তো এগুলো তো সবার ভেতরেই অনেক ধরনের প্রশ্ন আসছে, প্রশ্নটা আসাও স্বাভাবিক। কারণ দেখেন একটা জিনিস কি, একটা চলমান প্রক্রিয়ার মধ্যে যখন ব্যাঘাত ঘটে তখন চলমান প্রক্রিয়া, আপনি যদি গত তিনটা নির্বাচন দেখেন প্রত্যেকটাই কিন্তু বিতর্কিত ছিল। জি, এই বিষয় নিয়ে আমরা আলাপ করব, একটা ব্রেক নিয়ে আসছি। দর্শক, প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকবেন। আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। জনাব হুমায়ুন কবির, আপনার কাছে ফিরব। কিছুক্ষণ আগে বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বক্তব্য রেখেছেন এবং তার বক্তব্য শুনে অন্যরা ওয়াকআউট করেছে। এই বিষয়টাকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন, বা এটার কোনো প্রভাব আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে? পৃথিবীতে যদি একজন নেতা থাকেন যাকে প্রায় সকলেই ঘৃণা করছে এখন, প্রায় সকলেই, তাহলে সেটা বেনিয়ামিন নেতানিয়াহু। এবং এমনকি গতকালের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রেসিডেন্ট বা ট্রাম্পের সাথে মুসলিম দেশগুলোর যে যখন মিটিং হয় তখন, এবং ফরাসি প্রেসিডেন্টের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের যখন মিটিং হয় তখনও পর্যন্ত কিন্তু তারা দুজন মিলে বলেছে যে পশ্চিম তীর দখল করতে দেব না। তার অর্থ হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু শুধুমাত্র গাজা ধ্বংস করেছেন তা নয়, নৃশংসভাবে ধ্বংস করেছেন গাজা, এবং পুরো গাজা থেকে তিনি মানুষজনকে সরিয়ে দিতে চাচ্ছেন, যেটা একটা এথনিক ক্লিনজিং যদি বলেন, গণহত্যা যদি বলেন, যত রকমের অপকর্ম আছে তা সব গাজাতে হচ্ছে। এখন তারা পরিকল্পনা করছে যে গাজা থেকে এদেরকে সরিয়ে দিয়ে পশ্চিম তীরও তারা দখল করতেছে, এবং সেই কারণেই এখন মার্কিন যুক্তরাষ্ট্র, একটু আগে প্রফেসর আমিনা হোসেন বললেন, ট্রাম্প প্রশাসন এখন একটা ফর্মুলা নিয়ে এসছে যাতে করে একে ঠেকানো যায়। তো কাজেই নেতানিয়াহু হচ্ছেন পৃথিবীর এখন ঘৃণিত মানুষ যদি একজন থাকে তিনি সবচেয়ে বেশি ঘৃণিত, এবং তার কিছু নির্দিষ্ট দেশ বা বন্ধু ছাড়া তা কেউ পছন্দ করছেন। এবং তিনি কিন্তু ইনডাইটেডও, অর্থাৎ
আইসিসি থেকে তার বিরুদ্ধে কিন্তু গণহত্যার অভিযোগও আনা হয়েছে। সেই কারণেই তিনি যখন বক্তৃতা করতে ওঠেন তখন যারা যুক্তিসঙ্গত চিন্তা করে সেই দেশগুলো তাকে বয়কট করে বা হল ছেড়ে চলে যায়। সেই ঘটনাটার কথাই হয়তো আপনি বলছেন। জি, সেটাই বলছিলাম। এটা তার অর্থ হচ্ছে তার প্রতি আপনি আপনার নেতিবাচক অবস্থান আপনি ঘোষণা করলেন। ওখানে তো আর ঝগড়াঝাটি হয় না, আপনি তার বক্তৃতার সময় বয়কট করলেন। তো কাজে এই বয়কটটা ইটস এন ইন্ডিকেশন যে তার প্রতি অ্যাপ্রুভাল নাই, আমরা তার কাজকে সমর্থন করছি না। এবং এই মুহূর্তে নেতানিয়াহুর কাছে এর চাইতে বেশি কিছু পাওয়ার আমার কাছে মনে হয়। ডক্টর আমেনা মহসিন, আপনি বলছিলেন যে গত নির্বাচনগুলো আসলে বিতর্কিত এবং ডক্টর ইউনূস যে এই আয়োজনটা করতে যাচ্ছেন, ইউনূস সরকার ফেব্রুয়ারি মাসে, এটা আসলে অনেক বেশি ওনার জন্য চ্যালেঞ্জিংও বটে, যার কারণে আন্তর্জাতিক মহলেও এটার গ্রহণযোগ্যতা যাতে ঠিকঠাকভাবে হয় এবং সেই ক্ষেত্রে আমেরিকার ইউএসের একটা অবস্থানও তো জরুরি, যে তারা কোন দলটিকে বা ইউনূস সরকারকে তারা কতটুকু সাপোর্ট করছেন বা সহায়তা করছেন, সেই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন আপনি? দেখুন, ওরা ইন্টারিম রেজিমকে তো সহায়তা মানে সাপোর্ট করছে, এটা আমরা জানি। আপনার প্রশ্ন ছিল কোন দলকে। আমার মনে হয় না যে কোনো বাইরের শক্তি কেননা আমি একটু রেফারেন্স টেনে বলি, জামায়াতে ইসলামী জনপ্রিয় হয়ে উঠছে, এই কথাটা গণমাধ্যমে এসেছে, ভারতের একটি গণমাধ্যমে। সেখানে বাংলাদেশে কাজ করে আসে একজন মার্কিন কনসুলেট, তিনি 5টি কারণ উল্লেখ করেছেন কেন ইউএসএ জামায়াতকে সাপোর্ট করবে বা জামায়াতের কেন আসা উচিত। সেই ক্ষেত্রে তারা বলেছেন যে জামায়াত উচ্চশিক্ষিত, তাদের ম্যানার ভালো, মুক্তিযুদ্ধের বিরোধী হয়, তারা বেশ নির্যাতনের, গত সরকারের আমলে বেশ নির্যাতনের শিকার হয়েছে এবং গণতান্ত্রিক ব্যবস্থায় জামায়াত বিশ্বাস করে এবং তালেবানের মতো পিছিয়ে পড়া নয়, তারা প্রগতিশীল। এই বিষয়গুলো তারা উল্লেখ করেছে। তো এই বিষয়টাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? দেখুন, এটা তার ব্যাপার, তার মতামত উনি দিয়েছেন, কিন্তু এখানে আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে কে ক্ষমতায় আসবে। সে ব্যাপারে আমি কোনো প্রজেকশনস করছি না, কোনো কিছুই করছি না, কারণ আমার কাছে কোনো সেরকম করার মতো অবস্থানেও আমি নেই। বাট আমি যেটা মানে যে কথাটা বলছি, যে আপনি যে প্রশ্নটা আমাকে করলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা অবস্থান ইয়েটাতে, সেটা ধরেন এটা নিয়ে অনেকেই অনেক কথাবার্তা বলছে, কিন্তু আমি যেটা মনে করি সেটা হলো আলটিমেটলি এটা বাংলাদেশের জনগণই নিজস্ব বিষয়। এবং ঠিক আমি এই ডায়নামিক্সের মধ্যে ঢুকতেই চাচ্ছি না। আপনি যেটা বলছেন এটা আমি মনে করি যে সুষ্ঠু নির্বাচন হলে জনগণই আসলে একটি এবং প্রতিফলন ঘটাবে। যে আমি যখন বলছিলাম যে বিগত 3টা নির্বাচনের কথা, ভারতকে নিয়ে কথা হচ্ছিল, তা আমার বক্তব্যটা ছিল যেখানে আমরা বিরতিতে গেলাম, সেই জায়গাটা আমি বলছিলাম যে এই যে একটা চলমান প্রক্রিয়া ছিল, সেটা তো একটা ব্যাপ্তি ঘটেছে। তারপরে আমরা দেখেছি জুলাইয়ে একটা বিরাট অভ্যুত্থান হলো। এর পরবর্তী সময়ে যে অবস্থাটা, সেই সময়ে যদি এই নির্বাচনগুলোর মধ্যে ভারতে ওই ধরনের ভূমিকা না থাকতো এবং সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে যদি স্বাভাবিকভাবে চলতে দিত ভারত, তাহলে আজকে হয়তো বাংলাদেশ এই অবস্থানে থাকতো না। এই জায়গাটাতে আমি কথাটা বলছিলাম যে এখন যখন আমরা বলছি নির্বাচন বিতর্কিত হতে পারে, এটা হতে পারে, ওটা হতে পারে, এইগুলো কিন্তু আমরা এই রেটরিকগুলো সবসময় প্রত্যেকটা নির্বাচনের আগে শুনেছি, কনস্পিরেসি থিওরি এগুলো বহু শুনেছি। কিন্তু আজকে বর্তমান এই অবস্থার জন্য ভারতকেও অনেক দায়ভার নিতে হবে। সেই কথাটাই আমি বলার চেষ্টা করছিলাম যে একটা যে স্বাভাবিক প্রক্রিয়া, সেটা কেমন করে ব্যাহত হয়ে গেল, পুশটা কোথা থেকে ছিল জিনিসগুলো। আমি আশা করবো অ্যাম্বাসেডর হুমায়ুন কবিরও এই ব্যাপারে বক্তব্য দিবেন। নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে। আসলে প্রফেসর আমেনা মহসিন ঠিকই বলেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি অবস্থান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের প্রতি তারা কোনো সমর্থন করে না। তারা একটা সুষ্ঠু প্রক্রিয়া নির্বাচন হোক, এটাই তারা চায় এবং এটা কিন্তু তারা প্রকাশ্যে বলেছে, তারা সুষ্ঠু নির্বাচন হোক, প্রক্রিয়াটার প্রতি তাদের কমিটমেন্ট আছে, কিন্তু কোনো দলের প্রতি তাদের কোনো অবস্থান তারা কিন্তু ঘোষণা করেনি এবং সেটা সরকারি অবস্থানের কথাই বলছি। কাজে আপনি যে কথাটা বলছেন এটা আমি গ্রহণ করতে একটু দ্বিধান্বিত। তার কারণ হচ্ছে যে এটা কোত্থেকে এসছে সেটা আমার দেখতে হবে। এটা যে কথাটা যেখান থেকে বলা হচ্ছে তারা এই উনি যদি একজন ব্যক্তিগত
আমি বলবো যে তিনি একজন কূটনীতিক যদি ব্যক্তিগতভাবে বলেও থাকেন, জি। সেটা মার্কিন সরকারের অবস্থান নয়। আমরা এখানে ব্যক্তিগত মার্কিন অভিমত মার্কিন হিসেবেই আমরা দূতাবাস, এটা গ্রহণ এখানে করব। মার্কিন দূতাবাসও কিন্তু পরিষ্কার করেছে। জি। এবং আমার ধারণা, আমি যেহেতু ওয়াশিংটনে কাজ করেছি, আমি আপনাকে একটু আশ্বস্ত করতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটা সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যে কেউ নির্বাচিত হয়ে আসুক, তারাই সেটাই তাকে তারা চায়। সমর্থন করবে। জি। আমরা আরেকটা ব্রেকে যাব, প্রযত্নে বাংলাদেশে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকবেন। আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। ডক্টর আমিনা মহসিন, আপনার কাছে এবার জানতে চাইব যে আপনি নিশ্চয়ই জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইতালি, পাকিস্তান, ফিনল্যান্ড এবং কসোভোর রাষ্ট্র এবং সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন, এবং এই বৈঠকগুলো আসলে বাণিজ্য এবং অর্থনৈতিক বিষয়ে বেশিরভাগ গুরুত্ব পেয়েছে। তো সেই ক্ষেত্রে অর্থনৈতিক যদি বিবেচনা করেন, বিদেশিদের সাথে আমাদের এই অন্তর্বর্তী সরকারের যে সম্পর্ক, সেটা ব্যবসার ক্ষেত্রে হোক, অর্থনৈতিক ক্ষেত্রে হোক, সেটা কতটা সফল বলে আপনি মনে করেন, বা এই জাতিসংঘের অধিবেশনের মধ্য দিয়ে কতটুকু সফলতা পেতে পারি আমরা সামনে? আচ্ছা দেখুন, আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে সরকার কিন্তু একটা চলমান প্রক্রিয়া, একটা ইনস্টিটিউশন। এখন যে জিনিসটা আপনি যে প্রশ্নটা করছেন, সেখানে হ্যাঁ, এটা আমি স্বীকার করে নিচ্ছি যে এই মুহূর্তে বাংলাদেশে ইনভেস্টমেন্ট আসছে না, সেভাবে যতটা প্রত্যাশিত ছিল সেভাবে আসছে না। সেটার একটা মানে একটা দিক আছে কি, আমরা অনেকেই ভেবে নিয়েছিলাম এভাবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন শুনেন, মানে আমরা প্রফেসর ইউনূসকে ধরে নিয়েছিলাম, কিন্তু আবারও আমি যে জায়গাটাতে জোর দেব সেটা হলো যে আমাদের তো ইনস্টিটিউশনগুলো ভেঙে গেছে, সেটা আমাদেরকে তো মাথায় রাখতে হবে। আমরা একজন ব্যক্তির উপরে কেন্দ্র করে তো চলে আসবে সেটা আশা করা যায় না, সেটা আশা করা যায় না। সেই জায়গাটাও তো আমাদেরকে মাথায় রাখতে হবে। আপনি দেখেন আমাদের ব্যাংকের কি অবস্থায় আমরা ব্যাংকগুলোকে পেয়েছি, ব্যবসায়ী মানে, এবং কি পরিমাণে টাকা বাইরে গেছে, সমস্ত কিছুকে আপনি মাথায় রাখবেন। এবং কিছুক্ষণ আগেই আমি বলেছিলাম যে একটা যে স্বাভাবিক অবস্থা দেশের, সেই জিনিসটা তো মানে এতগুলো বছরের মধ্যে দিয়ে এটা যে প্রক্রিয়া, সেই জিনিসটাই তো আমাদের নেই। আপনি প্রত্যেকটা ইনস্টিটিউশনের দিকেই তাকান না, কোথায় অবস্থান করছে। যারা ইনভেস্ট করবে তারা কিন্তু সবসময় স্থিতিশীলতাটা দেখার চেষ্টা করে। সেই জন্যই আমি মনে করি যে সামনে নির্বাচনের আমাদের প্রয়োজন আছে এবং একটা স্থিতিশীল সরকারের প্রয়োজন আছে এই ফরেন ইনভেস্টমেন্টগুলোকে আনার জন্য। এবং এতগুলো অর্থ পাচার হয়ে গেল, সেই ব্যাপারেও তো সরকার তৎপরতা দেখিয়েছে, সেটা তো আছে, আসলে কিছু সেভাবে হয়নি। ইনভেস্টমেন্টের জন্য দেখেন, যারা ইনভেস্টমেন্ট করে তাদের একটা বড় জায়গা থাকে যে তাদের এইখানে মানে স্থিতিশীলতাটা তারা দেখতে চায়। এবং আমি বারবার একটা জায়গায় জোর দিচ্ছি যে সেখানে আমাদের সাধারণ জনগণের যে ধরনের বলেন, যারা যুব সমাজ তাদের বলেন, এবং রাজনৈতিক দলগুলোর সবারই একটা সম্মিলিত প্রয়াস দরকার। এটা মানে ব্যক্তিকেন্দ্রিক একটা ব্যাপার না, আপনি একজন ব্যক্তির উপরে নির্ভর করে যে এটা হবে তা না। এবং সেই জায়গাগুলো থেকে আমি কথাটা বলছি, বাংলাদেশে পররাষ্ট্রনীতির যেহেতু একটা মূল জায়গা হলো মাল্টিলেটারালিজম, ইকোনমিক ডিপ্লোমেসি, অর্থনৈতিক কূটনীতি, সেটা আমাদের মেজর জায়গা। সো ওই জায়গাগুলোতে তো আমরা ইন্টারভেনশনসগুলো আমাদেরকে প্রক্রিয়াটা থেকে তো আমরা চালু রাখতে হবে, তাই না? সেটা তো আমরা থামিয়ে দিতে পারি না। এখন ধরেন প্রায় 1.5 বছরের মতো ইনারা ক্ষমতায় যদি ফেব্রুয়ারিতে নির্বাচন আশা করি হবে, তাহলে প্রায় 1.5 বছর হয়ে যাবে না, সময়টা তারও অধিক চলে যাবে। তো একটা দেশের তো পররাষ্ট্রনীতি বলেন বা অর্থনৈতিক যে কূটনীতি বলেন, ডিপ্লোমেসি, এখন তো আমরা বলি যে এটা জিও ইকোনমিক্স বা ভূ অর্থনীতির একটা কানেক্টিভিটির একটা ব্যাপার আছে। এত কিছুর মধ্যেও তো ধরেন বাংলাদেশের ভারতের সাথে ট্রেডটা তো চলেছে, এমন তো না যে আমাদের তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ভেঙে গেছে বা ট্রেড ভেঙে গেছে। এই টানাপোড়াগুলো মানে আমরা যেটা কূটনীতির ভাষায় বলি যে এখন একটা লো পয়েন্ট যাচ্ছে।
মানে বাংলাদেশ ভারতের সম্পর্কে একটা লো পয়েন্ট উত্থান পতন আসলে থাকবে, এটা হ্যাঁ খুবই সবসময় স্বাভাবিক তো, একটি প্রক্রিয়া। কিন্তু সেই উত্থান পতনের মধ্যে দিয়েও তো এই চলমান প্রক্রিয়াটা তো আছে, তাই না? ডিপ্লোম্যাটিক চ্যানেলসগুলো তো আমরা ওপেন রেখেছি। জি। এবং আপনি প্রফেসর ইউনুস, আমি এটা বলেই শেষ করছি, জি। প্রফেসর ইউনুসের কথা ওনাকে প্রশ্ন করছিলেন, উনি কিন্তু এই কথাটা বলেছেন যে আমরা চাই যে বর্ডার্সগুলো একটা শান্তিপূর্ণ কোএক্সিস্টেন্স আমরা চাচ্ছি, ভিসা ফ্রি, যেরকম ইউরোপে আছে ভিসা ফ্রি একটা রেজিম, আমরা দক্ষিণ এশিয়ায় সে ধরনের এবং একটা সার্ক নিয়ে ব্যবস্থা উনি কথা চাচ্ছি। বলেছেন যে সার্ক সেটাকে আবার নিয়ে পুনরায় কথা বলছি সংগঠিত সেই। করতে চান। ডক্টর হুমায়ুন কবির, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে উপদেষ্টা সহ বিএনপি, এনসিপি, জামায়াত সদস্যদের নিয়ে যে গেছেন, এত বড় একটি বহন নিয়ে গেছেন, এটা নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে। সেই সাথে আক্তার হোসেন, তিনি সেখানে ডিম কাণ্ডের কথা তো আপনি জানেন, সেখানে একটি হেনস্থার শিকার হয়েছেন। তো এখানে এই আন্তর্জাতিক অঙ্গনে এটা কি আমাদের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে না, বা এটার দায় আসলে কার? সরকার যে ওদেরকে নিয়ে গেলেন, যাদেরকে নিয়ে গেলেন, তাদের কি কিছু আসলে করণীয় ছিল না, তাদের প্রোটেকশন দেওয়া বা সার্বিক বিষয়টা? ধন্যবাদ আপনাকে আবারও। দায়টা সকলেরই, আমাদের রাজনৈতিক সংস্কৃতির দায়, সেটা সরকারেরও দায় আছে, রাজনৈতিক দলগুলোর দায় আছে। যে আমরা এই ধরনের আচরণ আজকে নতুন না, এটা কিন্তু এর আগের বছরও আসিফ নজরুল তার উপর বিক্ষোভ হয়েছে। 96 থেকে 99 সাল জাতিসংঘে বাংলাদেশ যে আমাদের মিশন আছে ওখানে কাজ করেছি, তখনও এই ঘটনা ঘটেছে। তো কাজেই আমরা যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক বিভাজন আমাদের দেশে, মানে উগ্র রাজনৈতিক বিভাজন থাকবে, ততক্ষণ এই ধরনের হেনস্থা বা এই ধরনের কর্মকাণ্ড, নেতিবাচক কর্মকাণ্ড বাইরে আপনি ধরে নিতে পারেন ঘটবার একটা আশঙ্কা থাকছে। এবং খুব সম্ভবত বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের আমি এই জিনিস কিন্তু আমার চোখে পড়েনি। প্রতিবাদ হয়, কিন্তু সেটা শালীনভাবে হয়। আপনার লাইনে দাঁড়িয়ে প্ল্যাকার্ড নিয়ে আপনার অনেক ধরনের এই ধরনের ঘটনা শুনেছি। যে সেই জায়গায় আপনি যে বলছেন দায় আমাদের জাতীয় সকলের জন্যই দায়টা নিতে হবে, এবং সেখানে রাজনৈতিক দল, সরকার, সামাজিকভাবে এর একটা গ্রহণযোগ্যতা আছে না। এগুলো লোকগুলো করে কেন? ওগুলো সেটা বিএনপির লোকও করে, আওয়ামী লীগের লোকও করে, অন্য দলের লোকেরাও করে। তো কাজে সেটা একটা আমার কাছে বিষয়, আমার মনে হয় যে চিন্তার, গভীর চিন্তার, রাজনৈতিক শিক্ষার অভাবে অ্যাবসলিউটলি। এবং বাইরে ভাবমূর্তির জন্য এটা খুবই ক্ষতিকারক। পৃথিবীর মানুষ যারা দেখে এগুলা, ওই দেশে তো এগুলো করে না। তো এগুলি যখন দেখে, তারা আমাদের সম্পর্কে একজন ব্যক্তি না, সামষ্টিকভাবে তারা বাংলাদেশির এইরকম কিছুটা আনসিভিলাইজড ভেবে, আমি সেটাই বলছি। তো কাজেই আপনি যেটা বলছেন এগুলি একেবারেই অগ্রহণযোগ্য, আমরা এখান থেকে বেরিয়ে আসা উচিত। জি, আমাদের বেরিয়ে আসা উচিত। এবং জাতিসংঘের যে অধিবেশন আছে, 80তম অধিবেশনে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ভাষণ দিবেন, দশম বক্তা হিসেবে তিনি ভাষণ দিবেন। আমরা আশা করছি ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। দর্শক, শেষ করছি প্রযত্নে বাংলাদেশের আজকের আয়োজন। ডিবিসির সঙ্গেই থাকুন।